আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের রেকর্ডের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকের ক্লাসে ম্যাগনেটাইজেশন ইন ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব। তার আগে আমি কিছু বেসিক বিষয়ে আলোচনা করছি। প্রথমে আম, আমরা জেনে রাখি যে অ্যাটম, যদি আমরা অ্যাটমের স্ট্রাকচার দেখি তাহলে আমরা দেখি যে নিউক্লিয়াস এবং এনার্জি শেলে ইলেকট্রন রয়েছে এবং নিউক্লিয়াস রয়েছে সেন্টারে। নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন এবং নিউট্রন সমন্বয়ে। আর ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট, সেটা নিউক্লিয়াসের চারপাশে ঘুরে ঘুরে। আমরা জানি নিউক্লিয়াস হচ্ছে, নিউক্লিয়াসের চার্জ বলতে আমরা বুঝি প্রোটনের চার্জকে। এখানে একটা অ্যাটমের স্ট্রাকচার দেখানো হচ্ছে। এখানে সেন্টারে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন নিয়ে গঠিত এবং প্রোটনের চার্জটা পজিটিভ বলে আমরা নিউক্লিয়াসকে পজিটিভ চার্জ হিসেবে দেখাচ্ছি। আর ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে মনে করো একটা কক্ষপথে ঘুরছে। তাহলে ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে, তাহলে আমরা এটা খুব দ্রুত ঘুরছে, তো আমরা চিন্তা করতে পারি নিউক্লিয়াসের চারপাশে একটা কারেন্টের লুপ তৈরি হয়েছে। এই কারেন্টের লুপের জন্য আমরা জানি কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ঠিক তেমনি যখন নিউক্লিয়াসের চারপাশে যখন ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রন ঘোরা মানে আসলে একটা চার্জের ফ্লো হওয়া বা কারেন্ট ফ্লো হওয়া। এই কারেন্ট ফ্লো এর জন্য আমরা একটা ম্যাগনেট প্রপার্টি পাবো। অর্থাৎ একটা অ্যাটমে ইলেকট্রন যখন মুভ করে, তখন ওই ইলেকট্রন মুভমেন্টের জন্য যে কারেন্ট ফ্লোটা হিসাব করা হয়, ওই কারেন্ট ফ্লো এর জন্য একটা টিনি ম্যাগনেট উৎপন্ন হয়। অন্যভাবে আমরা বলতে পারি, যেহেতু ইলেকট্রন আবার নিজ অক্ষের উপর ঘুরতেছে, তাহলে একটা চার্জ যখন মুভ করতেছে নিজ অক্ষের উপর, তখন সেখানেও একটা ক্ষুদ্র আমরা ম্যাগনেট পাবো। অর্থাৎ ওই ইলেকট্রনের মুভমেন্টের জন্য নিউক্লিয়াসের চারপাশে মুভমেন্ট বলো অথবা নিজের অক্ষের চারপাশে মুভমেন্টের, এই দুই কারণে তার মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টি চলে আসে। তাহলে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমরা যদি দেখি, ইলেকট্রন অরবিটিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন স্পিন অ্যারাউন্ড ইট ওন এক্সিস, এর জন্য আমরা ওভারঅল একটা অ্যাটমের এরকম একটা ইলেকট্রনের জন্য আর কি, একটা ইলেকট্রনের জন্য যদি আমি একটা অ্যাটম চিন্তা করি, ওই অ্যাটমের কি আছে, ম্যাগনেটিক প্রপার্টি আছে, যেটা আমি বিআই দ্বারা প্রকাশ করতেছি। ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ম্যাগনেট তৈরি হয়। ওই ম্যাগনেটের জন্য আমরা যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হিসাব করি, এটাকে আমরা বিআই দ্বারা দেখাতে পারি। আশা করি তোমরা সেটা বুঝেছো। এখন কথা হচ্ছে, যদি ওই অ্যাটমে একটা নিউক্লিয়াস অপোজিট দিকে মুভ করে, আম, এবং ইলেকট্রন, এটার স্পিন যেদিকে, আরেকটা ইলেকট্রন ধরে নাও তার অপোজিট দিকে স্পিন হচ্ছে, ফলে ওভারঅল ওই অ্যাটমে যখন জোড়া ইলেকট্রন রয়েছে, একটা একটার অপর অপোজিট দিকে মুভ করতেছে, তখন আমরা নিট যে ইফেক্ট পাই সেটা আসলে মানে জিরো আর কি। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কোনো ওখানে আমরা ওখান থেকে কোনো ম্যাগনেটিক ইফেক্ট আসলে পাই না। এখন ধরে নাও যে একটা মানে অ্যাটমে ইলেকট্রন, বেজোড় সংখ্যা ইলেকট্রন রয়েছে, তাহলে আমরা ধরে নিচ্ছি একটাকে একটা ক্যান্সেল করতে করতে লাস্টে একটা ইলেকট্রন সিঙ্গেল থেকে যায়। ওই ইলেকট্রনের জন্য আমরা কারেন্ট ফ্লো পাই নিউক্লিয়াসের চারপাশে একটা কাউন্ট, যদিও কারেন্টটা হচ্ছে বাউন্ড কারেন্ট, কারণ কারেন্টটা তো বাইরে ফ্লো হচ্ছে না, এটা জাস্ট এই একটা অ্যাটমের মধ্যে বাউন্ড আছে। হ্যাঁ, বা ইলেকট্রন স্পিন জনিত যে কারণে যে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা একটা বাউন্ড কারেন্ট, কারণ কারেন্ট ফ্লো হচ্ছে না, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় হচ্ছে, ওই নিউক্লিয়াসের চারপাশেই রয়ে গেছে, এই জন্য এটাকে আমরা বলি বাউন্ড কারেন্ট বলতে পারি। এই বাউন্ড কারেন্টের জন্য আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ম্যাগনেট, থিনি ম্যাগনেট পেলাম। মনে করো এটা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ম্যাগনেট বা ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোল আমরা পেলাম। এই ডাইপোল আমরা যখন অনেকগুলো মানে একটা ম্যাটেরিয়াল নিয়ে অনেকগুলো অ্যাটম চিন্তা করব, প্রত্যেকটা অ্যাটমের জন্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র এরকম আমরা ডাইপোল পাবো, প্রত্যেকটার এক একটা মোমেন্ট আছে। তুমি দেখো এখানেও একটা এরকম টিনি ম্যাগনেট পাওয়া গেছে। এটা একটা টিনি ম্যাগনেট, এটা একটা টিনি ম্যাগনেট। অর্থাৎ ওই একটা ম্যাটেরিয়ালের ভেতরে আমরা যখন অনেকগুলো অ্যাটম নিয়ে চিন্তা করব, প্রত্যেকটা অ্যাটমের জন্য আম, এক একটা আমরা ম্যাগনেট পাবো। ওই ম্যাগনেট, তিনটি ম্যাগনেট পাবো, ওই ম্যাগনেট গুলোর আমরা প্রত্যেকটা এক একটা ম্যাগনেটিক মোমেন্ট পাবো। এখন ধরে নাও এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা রিজিয়ন যার ভলিউম হচ্ছে ডেল্টা বি। মানে একটা ম্যাটেরিয়াল চিন্তা করো, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কল্পনা করো, ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের একটা ভলিউম কনসিডার করো, ভলিউম হচ্ছে একদম কম, এটা নেগলিজিবল, ডেল্টা বি। ওই ভলিউমের মধ্যে অনেকগুলো অ্যাটম আছে, এবং অ্যাটম গুলোর যে ম্যাগনেটিক মোমেন্ট গুলো এমন ভাবে ওরিয়েন্ট হয়েছে, একটাকে একটা নাকচ করে দিল, ফলে নিট যে ইফেক্টটা, এটা আসলে জিরো এক্ষেত্রে। অর্থাৎ তুমি যখন কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দাও নাই, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড না দিলে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ডাইপোল মোমেন্ট গুলো এমন ভাবে ওরিয়েন্ট হয়ে যায়, এই ওরিয়েন্টেশনের ফলে নিট ইফেক্টটা আসলে জিরো থাকে। অর্থাৎ আমরা ডেলভি ভলিউমের বাইরে গেলে আসলে নিট ইফেক্টটা জিরো। ওকে, এক্ষেত্রে এখানে আমাদের একটা ডেফিনেশন আসতে হবে, সেই ডেফিনেশন হচ্ছে ম্যাগনেটাইজেশন।
তো ম্যাগনেটাইজেশন এম ইজ মানে এটা ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার্স পার মিটার, ইজ দ্য ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট পার ইউনিট ভলিউম। এই যে তো আমরা গত ক্লাসে ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট নিয়ে আলোচনা করেছি, সেক্ষেত্রে আমরা একটা তিনি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য আমরা ম্যাগনেটিক ডাইপোল কনসেপ্ট অথবা একটা বার ম্যাগনেট, ক্ষুদ্র ক্ষুদ্র একটা ম্যাগনেটের জন্য আমরা ম্যাগনেটিক ডাইপোলের কনসেপ্ট আছে। ধরে নাও এটা একটা ম্যাগনেটিক ছোট ম্যাগনেট রেখে, সেটা মানে প্রত্যেকটা আবার মুভমেন্ট রয়েছে, এটা তুমি বার ম্যাগনেট অথবা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মতো কনসিডার করতে পারো। একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য একটা ম্যাগনেট পাওয়া যাচ্ছে, তার মুভমেন্ট হচ্ছে এই অ্যারো চিহ্ন দ্বারা দেখানো হচ্ছে, প্রত্যেকটা আমরা মুভমেন্টটা দেখতেছি। এখন পার ইউনিট ভলিউমে আমরা কি পরিমাণ ম্যাগনেটিক ডাইপোল আমাদের আছে, সেগুলোকে আমরা আসলে ম্যাগনেটাইজেশন বলি। ম্যাগনেটাইজেশনকে এম দ্বারা প্রকাশ করা হয়। আমি আবার বলছি, ম্যাগনেটাইজেশন হচ্ছে পার ইউনিট ভলিউমে কি পরিমাণ ম্যাগনেটিক ডাইপোল রয়েছে। তো আমরা সেটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশনকে দেখি। মনে করো এখানে প্রত্যেকটার ম্যাগনেটিক মুভমেন্ট আছে, সেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, স্মল এম। তাহলে ধরে নাও এটা M1, এটা M2, এটা M3, এটা M4, এভাবে আমি সবগুলোকে যখন অ্যাড করব আমি টোটাল ম্যাগনেটিক মুভমেন্ট পাবো। ম্যাগনেটিক মুভমেন্টটা একটা ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ যেটা একটা ভেক্টর সামই বোঝাচ্ছে। তাহলে সবগুলো যোগ করার পর আমি যখন এ ভলিউম দ্বারা ভাগ করব, তাহলে পার ইউনিট ভলিউমে কি পরিমাণ আমরা ম্যাগনেটিক মুভমেন্ট পাচ্ছি, সেটাকে আমরা ম্যাগনেটাইজেশন বা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করতে পারছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে কোনো এক্সটার্নাল ফিল্ড যখন না থাকে, তখন আমাদের এই টোটাল, অর্থাৎ এমন ভাবে MI, M1, M2, M3 ভেক্টর সাম এমন ভাবে আসবে, নিটটা জিরো থাকবে। নিটটা জিরো হলে আমাদের এম এর মানটা জিরো। হ্যাঁ। এখন তুমি যে এক্সটার্নাল কোন একটা ফিল্ড দাও, ওকে, এক্সটার্নাল কোনো একটা ফিল্ড যখন তুমি দিবে, দিবা সেটা অন্য কোনো ভাবে দেবো, কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে স্থাপন করতে পারো অথবা যে কোনো ভাবে। তখন দেখবা এই যে ম্যাগনেটিক ডাইপোল গুলো এমন ভাবে ওরিয়েন্ট হয়ে যাবে যাতে নিট টোটাল যখন তুমি সামিট করবে এখানে, এটা আর জিরো আসবে না, সামেশনটার মান জিরো আসবে না। তাই 8.27 যে সামেশনটা দেখানো হচ্ছে এটা মান জিরো আসবে না। সেক্ষেত্রে এম এর মানটা আমরা একটা ভ্যালু পাবো, তাই এম সমান জিরো পাবো না। এই ম্যাগনেটাইজেশনটা, এই প্যাটার্নাইজেশনটা আমরা মানে পাচ্ছি, নিটটা পাচ্ছি কখন, যখন এক্সটার্নাল কোন একটা ফিল্ডের মধ্যে সেটাকে আমরা স্থাপন করেছি। অর্থাৎ আমরা এক্ষেত্রে একটা ম্যাটেরিয়ালের মধ্যে যে ম্যাগনেটাইজেশনটা পাচ্ছি, এটা আসলে কি কিসের জন্য? এই যে বাউন্ড কারেন্টের জন্য। দেখো এখানে একটা কারেন্ট ফ্লো দেখাচ্ছে, এটা কিন্তু বাউন্ড কারেন্ট, এটাও বাউন্ড কারেন্ট, প্রত্যেকটা বাউন্ড কারেন্ট মিলে আমরা এই অ্যামটা পাচ্ছি। অর্থাৎ এক্সটার্নাল কোন একটা ফিল্ডে স্থাপন করলে আমরা সেখানে তার ইফেক্টটা আমরা বুঝতে পারতেছি। আমি আবারও বলতেছি, কোনো একটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে স্থাপন করলে এই ডাইপোল গুলো ওরিয়েন্ট হয়ে যায়, ডাইপোল গুলো ওরিয়েন্ট হয়ে নিট আমি একটা ম্যাগনেটাইজেশন মুভমেন্ট পাচ্ছি, ম্যাগনেটিক মুভমেন্ট পাচ্ছি। এই ম্যাগনেটিক মুভমেন্ট থেকে আমি ম্যাগনেটাইজেশনটা পাচ্ছি। ওকে, আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এক্ষেত্রে আমি একটা জিনিস তোমার পরবর্তী কনফিউজ হইতে পারে, এই যে বিটা আসলে এটা এই ক্ষেত্রে এই ছবির জন্য একটা এক্সটার্নাল ফিল্ড বোঝাচ্ছে, পরবর্তীগুলো এটা আসলে মিনিং করে না। এবার আমি তোমাদেরকে এই ইকুয়েশন গুলো পড়ানোর আগে আমি দুইটা ছবি তোমাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। আম, এক্ষেত্রে আমি ডাউনলোড করে রেখেছি। আচ্ছা, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রয়েছে। এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ভিতর আমি একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে রাখলাম। একটা জিনিস চিন্তা করো, এটা হচ্ছে আমাদের কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তার মানে এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হলে একটা ম্যাগনেট তৈরি হবে। ম্যাগনেটটা হচ্ছে এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর এফেক্ট করবে। আমি আবার বলতেছি, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ভিতরে কারেন্ট ফ্লো হচ্ছে, এই কারেন্টটা যেটা ফ্লো হচ্ছে ওটা হচ্ছে ফ্রি কারেন্ট। যে কারেন্টটা আসলে এখানে এটার ভিতর দিয়ে ফ্লো হচ্ছে এই কপারের ওয়্যারের ভিতর দিয়ে, সেটা হচ্ছে ফ্রি কারেন্ট। এই ফ্রি কারেন্ট যখন এটার ভিতর দিয়ে ফ্লো হয়, তখন আমরা জানি একটা সলিনয়েডাল কোনো শেপের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, তখন সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ওকে, ওই ম্যাগনেটিক ফিল্ডটা কার উপর ইফেক্ট হচ্ছে? এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর ইফেক্ট হচ্ছে। যেখানে অ্যাশ কালারের যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপর ওই ফিল্ডটা ইফেক্ট করবে। ওকে, আচ্ছা। তো ওই ফিল্ডের ইফেক্টটা আমরা এই পরবর্তী ছবিতে দেখতে পাচ্ছি। এই ছবিতে তোমরা দেখো, আমাদের এইচ ফিল্ডের মধ্যে যখন ওই ম্যাটেরিয়ালটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা রয়েছে, আমি আবারও বলতেছি এখানে এই যে এইচটা আসলে উৎপন্ন হয়েছে কিভাবে, ওই যে কপারের ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছিল, ওই কপারের ওয়্যারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার ফলে ওই এইচ ফিল্ডটা তৈরি হয়েছে। এইচ ফিল্ডের ডিরেকশন এদিক থেকে এদিকে। তো সেটার জন্য আমাদের এই যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেটা রয়েছে, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে ওই যে ডাইপোল গুলো, ম্যাগনেটিক ডাইপোল গুলো ওরিয়েন্ট হয়ে যায়। ওরিয়েন্ট হয়ে যাওয়াতে সেখানে কি হয়, বাউন্ড
কারেন্ট উৎপন্ন হয়, এই বাউন্ড কারেন্ট, এগুলো হচ্ছে আমাদের বাউন্ড কারেন্ট। এই বাউন্ড কারেন্টের জন্য এমন না যে শুধু ভিতরে ভলিউম উৎপন্ন হবে, এমন না, সেটা সারফেসে উৎপন্ন হবে। অর্থাৎ একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, আমি যদি এই ছবিটা দেখি, দেখো এখানে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটা তো আসলে 3D একটা শেপ, অর্থাৎ ভেতরেও ওই কারেন্ট আছে ভিতরে, কি যেটা বাউন্ড কারেন্ট, আমরা এখানে বাউন্ড কারেন্টকে দেখতে পাচ্ছি না, আমরা যেটা কারেন্ট ফ্লো হচ্ছে দেখছি এই যে কপার ওয়্যার ভেতর দিয়ে, সেটা হচ্ছে ফ্রি কারেন্টটা। আর এই শেপের ভেতর যে কারেন্টটা ফ্লো হচ্ছে ভেতরে বাউন্ড, এটা কিন্তু মুভ করতেছে না, ওই জায়গাটা অ্যাটমিক চারপাশে রয়েছে। এটা ভলিউমের মধ্যে হচ্ছে, আবার সার্ফেসের মধ্যে হচ্ছে, এক্সটার্নাল সার্ফেস দেখতেছো সেখানেও রয়েছে, দুইটাই বাউন্ড, কারণ সেগুলো মুভ করছে না। তো আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। তো এই বাউন্ড কারেন্ট আমরা একটা দেখতেছি জ্যাবি দ্বারা ডিফাইন করা হচ্ছে, একটা হচ্ছে ক্যাবি দ্বারা। ক্যাবি হচ্ছে সারফেস এর জন্য, আর জ্যাবি হচ্ছে ভলিউমের জন্য। অর্থাৎ ভলিউমের ভিতর যে আম, আহ, এই ম্যাটেরিয়ালের মধ্যে ভেতরে, হ্যাঁ, আমরা যে গাটা পাচ্ছি, বাউন্ড কারেন্টটা পাচ্ছি, সেটাকে জ্যাবি দ্বারা ডিফাইন করা হচ্ছে বাউন্ড কারেন্ট ডেন্সিটি, আর ক্যাবি হচ্ছে এখানে সারফেস কারেন্ট ডেন্সিটি, যেটা বাউন্ড অবস্থায় আছে। এখন এই এস ফিল্ডের জন্য, যে ফিল্ডটা তুমি কপার ওয়্যারের মাধ্যমে দিচ্ছ, সেটার জন্য আমাদের এই ম্যাটেরিয়ালে কি হবে, একটা ম্যাগনেটাইজেশন উৎপন্ন হবে। এই ম্যাগনেটাইজেশনের জন্য এই এইচ এবং এম দুইটা অ্যাড হয়ে আমরা টোটাল এই ম্যাটেরিয়ালের মধ্যে একটা বি পাবো। বি মানে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি পাবো। আমি আবারও বলছি, আমরা এই এইচ ফিল্ডের জন্য ম্যাগনেটাইজেশন হবে, এই ম্যাগনেটাইজেশনের জন্য এইচ, ম্যাগনেটাইজেশন এমন ভাবে হবে এ এম এবং এইচ দুটা অ্যাড হয়ে আমরা একটা টোটাল একটা ইফেক্টের জন্য এই ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স পাবো। অর্থাৎ এই বি পাওয়া যাচ্ছে কোথায়, এর ভেতরে। হ্যাঁ, কার জন্য? এইচ এবং এম এর জন্য। এম কিভাবে পাওয়া গেছে? এম পাওয়া গেছে এইচ এর জন্য। অর্থাৎ আমরা যখন এইচ ফিল্ডের মধ্যে ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে স্থাপন করছি, তখন সেখানে আমি নিট একটা ম্যাগনেটাইজেশন পেয়েছি, যেটা আহ, যেটার ফলে এই এইচ এবং এম ভেক্টর সাম হয়ে আমি টোটাল একটা কি পাবো, ইফেক্ট পাবো, যেটা আমরা ম্যাগনেটিক ফ্লাক্স হিসেবে দেখবো। সেটা কোথায় পাওয়া যাবে? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ড, এটা আমরা বি হিসেবে পাবো আর কি। এটা আমরা এখন ইকুয়েশনের মধ্যে দেখবো। তো এতক্ষণ আমি যেগুলো এখানে আলোচনা করছি, এগুলো হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, আমরা ডিরাইভেশনে যাচ্ছি না। আমি ধরে নিচ্ছি খুব তিনি একটা ম্যাগনেটিক ডাইপোলের জন্য আমরা যে এই ভলিউমের মধ্যে যেটা আছে, এটার জন্য আমি যে ইফেক্টটা পাবো, এটা হচ্ছে এইভাবে যখন ওরিয়েন্ট হয়ে যাবে, তখন তার একটা ইফেক্ট, নিট ইফেক্ট আমরা পাবো। সেটার জন্য আমরা যে ম্যাগনেটিক পটেনশিয়ালটা হিসাব করব, সেটা এই ইকুয়েশন থেকে হিসাব করতে পারি। পরবর্তীতে আমরা ডিরাইভেশন করতে করতে আমরা আহ, আমরা যদি দেখি ইকুয়েশন 8.30 এবং 8.31, এখানে যে হচ্ছে আমরা যেটা দেখছিলাম, বাউন্ড ভলিউম কারেন্ট ডেন্সিটি, আর ক্যাবে হচ্ছে বাউন্ড সারফেস কারেন্ট ডেন্সিটি, যেটা আমরা আলোচনা করেছি। আর এক্ষেত্রে আমি ইকুয়েশনের ডেরিভেশনে যাচ্ছি না, তবে আমরা ফাইনাল যে ইকুয়েশন গুলো আছে সেগুলোকে একটু আলোচনা করি। আমরা জানি আমাদের একটা কপার ওয়্যারের ভিতর দিয়ে যখন ফ্রি কারেন্ট ফ্লো হয়, তখন তার জন্য যে এইচ টা পাওয়া যায়, তার কার্ল অফ এইচ নিলে আমরা ওই ফ্রি কারেন্ট ডেন্সিটি সম্পর্কে জানতে পারি। তো আমরা সেটা জানি, কিন্তু যখন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে যখন আমরা ওই ইফেক্টটা দেখবো, ইফেক্টটা দেখলে আমরা দেখতেছি ফ্রি কারেন্ট ডেন্সিটির জন্য এস পাওয়া যাচ্ছে। আবার এবং ওই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ম্যাগনেটাইজেশন যখন শূন্য হবে না, তো ম্যাগনেটাইজেশন পাওয়া যাবে, তখন বাউন্ড কারেন্টের জন্য একটা আমরা কারেন্ট পাবো। অর্থাৎ শুধু একটা কারেন্ট না, যেটা আমরা ছবিগুলোতে দেখছি, এখানে একটা কারেন্ট পাওয়া যাবে এমন না, এই একটা কারেন্ট পাওয়া যাবে, মানে জ্যাফ এর সাথে এই বাউন্ড কারেন্টটাও হিসাবে আসবে। তো বাউন্ড কারেন্ট যখন হিসাবে আসবে, তখন আমরা এক্ষেত্রে শুধু জ্যাফ লিখবো না, এক্ষেত্রে জ্যাবিও লিখবো। অর্থাৎ ওভারঅল জ্যাবের সাথে জ্যাবিটা অ্যাড করবো, যেখানে জ্যাবি হচ্ছে আমাদের বাউন্ড কারেন্ট কে ডিফাইন করে। তো বাউন্ড কারেন্টের আমরা দুইভাবে দুইভাবে দেখছি, একটা হচ্ছে ভলিউম, আর চাইলে আমরা ক্যাবিটাকেও হিসাবে আনতে পারি। ওকে। তো আমরা এক্ষেত্রে কমনলি বলতেছি জ্যাবি দ্বারা, আমরা শুধু ভলিউম কারেন্ট না বলে আমরা ওভারঅল দুটাকে মিন করতেছি। আচ্ছা, তো এবার আমরা যেটা দেখতেছি যে কার্ল অফ এইচ ইজ ইকুয়াল টু জ্যাব এফ প্লাস জ্যাবি। তাহলে কার্ল অফ, এক্ষেত্রে আমরা যে যে বিষয় অ্যাড করার পর আমরা যে বিটা পাবো, সেই বি এর জন্য যদি বির মানে যে এক্সট্রা, মানে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে যে ইফেক্টটা পাওয়া গেছে আর কি, অর্থাৎ যে ম্যাগনেটিক ফ্লাক্সটা পাওয়া গেছে, ওকে, এসটা হচ্ছে আমরা এক্সটার্নালি দিচ্ছি। এক্সটার্নালি দেওয়ার ফলে ওই ম্যাগনেটাইজেশন এম পাওয়া যাচ্ছে, এবং এই দুইটার ইফেক্টে আমি কি পাচ্ছি? বি পাচ্ছি। ওকে। তাহলে এই কার্ল অফ বি বাই মিউ ইজ ইকুয়াল টু জ্যাফ প্লাস জ্যাবি, এটা লিখতে পারি। আবার আমরা জানি জ্যাফ আগের ইকুয়েশন গুলো থেকে আসছে, কার্ল অফ এইচ আর জ্যাবিটা পাওয়া যাচ্ছে বাউন্ড কারেন্ট যেটা, সেটার জন্য আমরা পাবো এম ম্যাগনেটাইজেশন। তাহলে আমরা দুইটার ইকুইভ্যালেন্স হিসেবে চিন্তা করতে পারি, যখন আমরা জ্যাফটার জন্য এইচ পাচ্ছি আর জ্যাবি এর জন্য কি পাবো? এম পাবো। আহ,
তাহলে ওভারঅল এটা হিসেব করে কার্ল বরাবর কার্ল যদি ক্যান্সেল আউট হয়ে যায়, আমরা বি বাই মিউ নট ইজ ইকুয়ালস টু কত, বি বাই মিউ নট হিসেব করলে ইজ ইকুয়ালস টু এইচ প্লাস এম। তাহলে পরবর্তী মিউ নটটাকে এদিকে নিয়ে গেলে মিউ নট এইচ প্লাস মিউ নট এম। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি এই ইকুয়েশন থেকে আমরা আসলে কি বুঝতেছি, বুঝতেছি যে এখানে আমরা যখন একটা এইচ ফিল্ডের মধ্যে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে স্থাপন করবো, তখন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে আমি একটা ম্যাগনেটাইজেশন ইফেক্ট পাবো। ওই ম্যাগনেটাইজেশন ইফেক্টটা দেখো ডিরেকশন, এটা ভেক্টর কোয়ান্টিটি আর এইচ এর সাথে ভেক্টর সাম হয়ে আমি যখন সেক্ষেত্রে মিউ নট দ্বারা মাল্টিপ্লাই করব, তখন আমি আসলে কি পাবো, বিটা পাবো। বিটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালের মধ্যে কি পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি পাওয়া যাচ্ছে। এই বিটা পাওয়া যাচ্ছে কোথায়, ম্যাটেরিয়ালের মধ্যে। ওকে, এখন যদি মনে করো ম্যাগনেটাইজেশন এমন ভাবে হয় সেটা এটাকে এটা অপোজ করে, তখন দেখো প্লাসটা মাইনাস হয়ে যাবে, মানে ম্যাগনেটাইজেশন যেটা ভেক্টর কোয়ান্টিটি, এটা উল্টা দিকে ম্যাগনেটাইজেশন হয়। তাহলে এইচ এর সাথে এটা ভেক্টর সাম হয়ে নেগেটিভ চলে আসবে বা কমে যাবে। কমে গেলে আমাদের বি এর মানটা ওই ম্যাগনেটটা যদি না থাকতো, তখন যে মানটা হতো তার থেকে, মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা যদি না থাকতো তাহলে কি তার চেয়ে কম হতো। আমি আবারও বলতেছি, মনে করো ফ্রি স্পেসে এই যে ছবিটা যদি আসি, এই ছবিটা একটু দেখো। এখানে মনে করো এই ম্যাটেরিয়ালটা নাই, এই যে তোমরা যেটা দেখছো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এটা মনে করো নাই। এটা না থাকলে তোমার যে বিটা উৎপন্ন হতো, এই যে ইকুয়েশন বি ইকুয়ালস টু মিউ এইচ, এটা থাকলে তার চেয়ে কম বা বেশি উৎপন্ন হবে। এটা নির্ভর করতেছে যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল তুমি স্থাপন করতেছো তার উপর। ওকে, আমি আবারও বলছি, এই যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এটা যদি না থাকতো তাহলে কি হতো, এখানে একটা অবশ্য কারেন্ট ফ্লো হলে কি উৎপন্ন হতো, এইচ উৎপন্ন হতো। এইচ উৎপন্ন হওয়ার ফলে এইচ এর জন্য আবার আমরা জানি বি ইজ ইকুয়ালস টু মিউ নট এইচ। এটা যদি ফ্রি স্পেস হয় তাহলে সেক্ষেত্রে আমরা বি নট এর মানটা পেতাম, বি এর মানটা পেতাম। এখন যদি ওখানে ওই ফ্রি স্পেসের পরিবর্তে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল স্থাপন করো, তখন আর ওই বি ইজ ইকুয়ালস টু মিউ এইচটা থাকবে না, বি ইজ ইকুয়ালস টু মিউ নট এইচ প্লাস মিউ নট এম। অর্থাৎ এটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দেওয়ার ফলে এইচ এর সাথে আরো এম অ্যাড হবে, অ্যাড হয়ে আমাদের মিউ নট যখন মাল্টিপ্লাই করব তখন আমি বিটা পাবো। বি হচ্ছে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। এই যে ম্যাগনেটাইজেশনটা আবার এই আমরা এক্সটার্নাল যে ফিল্ডটা দিচ্ছি এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মাধ্যমে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মাধ্যমে আমরা যে ফিল্ডটা দিচ্ছি সেই ফিল্ডটার উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ এম প্রপোর্শনাল টু এইচ, এখানে কাই এম এটা হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এটা প্রকাশ করে আসলে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এইচ ফিল্ড দ্বারা কি পরিমাণ সেন্সিটিভ, যেটার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বেশি সেটা তত বেশি সেন্সিটিভ। ওকে, তো আমরা এই যখন এমটা যখন ফাংশন অফ এইচ হিসেবে লিখতেছি, এখানে এম এর জায়গায় আমরা সাই এমটা বসাই, বসানোর পরে আমরা যখন এইচ কমন নিই আমরা এরকম একটা মান পাবো, যে ক্ষেত্রে আমরা ওয়ান বাই কাই, এটা কাই অবশ্য কাই এম, এটাকে আমরা চাইলে মিউ আর দ্বারা রিপ্লেস করতে পারি। ওকে, তো এক্ষেত্রে আমরা হিসাব করতেছি যে 8.35 ইকুয়েশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বি ইজ টু মিউ নট ওয়ান প্লাস কাই এম ইন্টু এইচ। এক্ষেত্রে এখানে বসানো হয়েছে এম এর জায়গায় আমাদের মিউ নট এইচ, আর এম এর জায়গায় কাই এম এইচ। তো ওখান থেকে আবার পরে এইচটা কমন নিয়ে আমরা এই ইকুয়েশন 8.35 এসেছি। তো এই ক্ষেত্রে ফুল এই জিনিসটা দেখতেছো, এটাকে মিউ দ্বারা রিপ্লেস করা হয়েছে। মিউটা হচ্ছে যে কোনো মিডিয়ামের আমরা পারমিয়াবিলিটি হিসাব করতে পারি, এবং আমরা চাইলে মিউ এর পরিবর্তে আমরা মিউ নট মিউ আর হিসেবে লিখতে পারি, যে ক্ষেত্রে মিউ ইজ ইকুয়ালস টু মিউ নট মিউ আর, এবং মিউ আর কে আমরা চাইলে মিউ এবং মিউ নটের ডিভিশন হিসেবে বা ফ্র্যাকশন হিসেবে দেখাতে পারি। এক্ষেত্রে আমরা এগুলোর প্রত্যেকটার এক একটা মিনিং বহন করে আমরা মিউ আর কে বলি রিলেটিভ পারমিয়াবিলিটি, আর কাই এম আন্ডার দ্য ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অলরেডি বলেছি, আর মিউ হচ্ছে যে কোনো মিডিয়ামের জন্য ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, আর মিউ নট হচ্ছে ফ্রি স্পেসের জন্য ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। তো আমি আবার একটু তোমাদেরকে বলছি যে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, বিভিন্ন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের আমাদের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এবং মিউআর এর মানটা ভিন্ন ভিন্ন হবে। তো যে জিনিসটা তোমাদেরকে এক্সপ্লেন করতে হয় এটা হচ্ছে 8.33 ইকুয়েশন, যেটা মিন করে আমরা কোনো একটা ম্যাগনেটকে, জাস্ট আমি ছবিটায় যদি একটু দেখাই, এখানে তুমি যখন এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মাধ্যমে ফ্রি কারেন্ট দেবে জ্যাফ, জ্যাফ দ্বারা ডিফাইন করা, এটার ফলে যে এইচটা উৎপন্ন হবে সে এইচ এর ইফেক্টে আমাদের এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে কি হবে, ম্যাগনেটাইজেশন হবে, যেটা এখানে দেখানো হচ্ছে ম্যাগনেটাইজেশন। এই ম্যাগনেটাইজেশনের জন্য যে বাউন্ড কারেন্টের জন্য যে ম্যাগনেটাইজেশন হয়েছে তার ফলে আমাদের টোটাল যে বিটা, যে বিটা উৎপন্ন হবে কোথায়, আসলে এটা হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে উৎপন্ন হবে। এই যে এর এর ভেতর একটা বি পাওয়া যাবে, বি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। এটা দুইটার ইফেক্ট, একটা হচ্ছে এইচ এবং এম এর ইফেক্ট। তো সেটার সাথে যখন এইচ এবং এম আমরা যখন যোগ করে মিউ নট দ্বারা মাল্টিপ্লাই করব, তখন আমি টোটাল বিটা
হিসাব করতে পারবো। আম, এটাই হচ্ছে আমাদের আজকের এই টপিকের আউটকাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।